আজকে আমরা পড়ব চিলেশন থেরাপি অ্যান্ড প্ল্যাটিনাম অ্যান্ড গোল্ড কমপ্লেক্সেস অ্যাজ ড্রাগস। আগের দিন আমরা দেখেছি যে অ্যাকুমুলেশন অফ metal ions in our body can causes various effects এবং অনেক ক্ষেত্রেই ইভেন বেনিফিশিয়াল মেটালও যদি আমাদের শরীরে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণে জমা হয় তাহলে তার জন্য বিভিন্ন রকম শারীরিক ক্ষতি হতে পারে। এখন কোনো একটা প্রবলেম যদি হয় তাহলে ডেফিনেটলি তার একটা সলিউশনও দরকার। সো মেটাল আয়নগুলো আমরা জানি যে সেগুলো জেনারেলি কোনো একটা চিলেটিং লাইগ্যান্ডের সঙ্গে স্টেবল কমপ্লেক্স ফর্ম করে। ফলত আমরা এই ধরনের চিলেট লাইগ্যান্ডগুলোকে ইউজ করে আমরা কিন্তু কোনো একটা মেটাল আয়নকে আমাদের শরীর থেকে, যেটা আমাদের শরীরে এক্সেস পরিমাণে জমা হয়েছে বা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণে জমা হয়েছে, সেটাকে আমরা কিন্তু শরীর থেকে বের করে আনতে পারি এবং ফলত সেই মেটালের জন্যে, মেটালের অ্যাকুমুলেশনের জন্য যে ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে আমরা রেজিস্ট করতে পারি, আর সেগুলোকে আমরা সেগুলো রেমেডি আমরা খুঁজে বার করতে পারি। তো সেই কারণে এটা কিভাবে করা যায় ইউজিং সুটেবল চিলেট লিগ্যান্ড, তো সেইটা আজকে আমরা দেখার চেষ্টা করব। এর সঙ্গে সঙ্গে এই ধরনের মেটাল অ্যাকুমুলেশন ছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে আমাদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রবলেমগুলো হয় সেগুলো ট্রিটমেন্টের জন্য যে ধরনের মেটাল কমপ্লেক্সগুলো আমরা ইউজ করতে পারি অ্যাজ ড্রাগস, সেই সম্বন্ধে আমরা কয়েকটা কথা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই আলোচনার পরিপ্রেক্ষিতে অবভিয়াসলি আমাদের কিছু মেটাল ডিপেন্ডেন্ট ডিজিজের কথাও আসবে, যেগুলো রেমিডি কিভাবে ইউজিং দিস চিলেশন থেরাপি আমরা সেটা করতে পারি, সেটাও আমরা এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে যে চিলেশন থেরাপি বলতে আমরা কি বুঝব? জেনারেলি ডিটক্সিফিকেশন অফ মেটাল আয়ন্স by using suitable chelating ligand is known as chelation therapy. এখন এই চিলেটিং লিগ্যান্ডগুলোকে আমরা কীভাবে চুজ করি? অন দ্য বেসিস অফ সফট হার্ড অ্যাসিড বেস প্রিন্সিপাল এবং স্টেবিলিটি অফ মেটাল চিলেট কমপ্লেক্সেস। সফট হার্ড অ্যাসিড বেস প্রিন্সিপাল আমরা অলরেডি পড়েছি এবং সেই প্রিন্সিপাল অনুযায়ী আমরা যেটা জানি যে আর্সেনিক, অ্যান্টিমনি, লেড বা থ্যালিয়াম, মার্কারি, যেগুলো বিগার সাইজ মেটাল আয়ন, সেগুলো দে বিহেভ এজ সফট অ্যাসিড। অবভিয়াসলি এদের চার্জ ডেন্সিটিও কম, চার্জ যেহেতু কম থাকে। সো তার ফলে এগুলোকে আমরা যখন কোনো একটা চিলেটিং লাইগ্যান্ড দিয়ে কমপ্লেক্স করে শরীর থেকে বার করে আনার কথা ভাববো, তখন অবভিয়াসলি আমরা যে ধরনের লাইগ্যান্ডগুলো নেব দ্যাট শুড কন্টেন দ্য সফট বাইন্ডিং সাইট, দ্যাট মিনস সালফার এটসেট্রা। এবং এইখানে আমরা দেখতে পাই যে এই মেটালগুলোর সঙ্গে বাইন্ডিংয়ের যে টেন্ডেন্সি সেখানে লিগ্যান্ডগুলো সেগুলো হচ্ছে সালফার ইজ গ্রেটার দ্যান, মাচ গ্রেটার দ্যান নাইট্রোজেন অ্যান্ড গ্রেটার দ্যান অক্সিজেন। অন্যদিকে যখন আমরা অ্যালকালি বা অ্যালকালাইন আর্থ মেটাল, যেটা আমাদের শরীরে অ্যাকুমুলেটেড হয়েছে, সেটাকে যখন আমরা চিলেট কমপ্লেক্স ফর্মে শরীর থেকে বার করে আনার কথা ভাববো, তাহলে অবভিয়াসলি সেখানে আমাদের হার্ড লিগ্যান্ড অ্যাটম ইউজ করতে হবে, মানে যে লিগ্যান্ডগুলো হার্ড ডোনার সাইট রয়েছে সেগুলো আমাদের ইউজ করতে হবে। তার কারণ আমরা জানি যে এগুলোর সাইজ ছোট হওয়ার কারণে এবং হায়ার চার্জ ডেন্সিটির কারণে দে আর বিহেভিং অ্যাজ হার্ড অ্যাসিড। আর বর্ডার লাইন কেসের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান আমরা যে ধরনের লিগ্যান্ড ইউজ করা উচিত সেই ধরনের লিগ্যান্ড ইউজ করে এগুলোকে আমাদের শরীর থেকে বের করে আনার কথা কনসিডার করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই চিলেটিং লাইগ্যান্ডগুলো ইউজ করব, তো সেটা ইউজ করে এই চিলেটিং লাইগ্যান্ড তার আবার সেটা দুভাবে জেনারেলি অ্যাক্ট করতে পারে। তো তার ফলে আমরা দু ধরনের চিলেশন থেরাপি আমরা দেখতে পাই। প্রথম যেটা আমরা দেখতে পাই সেখানে হচ্ছে চিলেটিং এজেন্ট যে ড্রাগটা আমরা ইউজ করছি অ্যাজ চিলেটিং এজেন্ট, যেটাকে আমরা ড্রাগ হিসেবে ইউজ করছি, সেটা সেলের বাইরে কাজ করে। তার কারণ দে আর হাইড্রোফিলিক ইন নেচার। ফলত সেটা সেল মেমব্রেন হুইচ ইজ হাইড্রোফোবিক সেটাকে পেনিট্রেট করতে পারে না এবং সেল মেমব্রেনের বাইরে থেকে সেটা আনওয়ান্টেড মেটাল আয়নগুলোকে আমাদের সিস্টেম থেকে রিমুভ করার চেষ্টা করে। আবার কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমরা যে চিলেটিং এজেন্টগুলো ইউজ করছি দে আর হাইড্রোফোবিক, ফলত দে ক্যান ইজিলি পেনিট্রেট থ্রু দ্য সেল মেমব্রেন এবং তার ফলে তারা কিন্তু
সেলের ভেতর থেকে ভেতরে যদি কোনো মেটাল আয়ন অ্যাকুমুলেটেড হয় তাহলে সেটাকেও কিন্তু রিমুভ করতে পারে। এবং বায়োলজিক্যাল যে লিগ্যান্ডগুলো যেমন প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এরা কিন্তু আমরা দেখতে পাই যে এইভাবে কাজ করে এবং তারা সেলের ভেতরে পেনিট্রেট করে সেখান থেকে কোনো একটা মেটাল আয়নকে রিমুভ করতে পারে এবং সেক্ষেত্রে তারা মেটালের জন্য একটা মাল্টিডেন্টেড লাইগ্যান্ড হিসেবে অ্যাক্ট করে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কি যে কোনো চিলেটিং এজেন্টকেই মেটাল আয়ন ডিটক্সিফিকেশনের জন্য ইউজ করতে পারি, নাকি বেসড অন সাম স্পেসিফিক ক্রাইটেরিয়া আমরা এই চিলেটিং এজেন্টগুলোকে সিলেক্ট করি? দেখতে পাওয়া যায় যে যে কোনো চিলেটিং এজেন্টকেই আমরা কিন্তু মেটাল আয়ন ডিটক্সিফিকেশনের কাজে ইউজ করতে পারি না, তার জন্যে কিছু কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়। এখন এই কন্ডিশনগুলো কি কি না, প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে দ্য চিলেটিং ড্রাগস মাস্ট ফর্ম মোর স্টেবল কমপ্লেক্স উইথ দ্য আনডিজায়ার্ড মেটাল আয়ন। এটা তো অবভিয়াস, তার কারণ সেটা যদি মেটাল আয়নের সঙ্গে স্টেবল কমপ্লেক্স ফর্ম না করে তাহলে সেটা মেটাল আয়নকে এফেক্টিভলি বাইন্ড করতে পারবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ইম্পর্টেন্ট যে ওই মেটাল আয়নটা যে বায়োলজিক্যাল লিগ্যান্ডগুলোর সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, এই চিলেটিং লাইগ্যান্ডের অ্যাফিনিটি টুয়ার্ডস দ্যাট মেটাল আয়ন শুড বি হায়ার দ্যান দ্য বায়োলজিক্যাল লিগ্যান্ড। আদারওয়াইজ বায়োলজিক্যাল লিগ্যান্ড থেকে সেটাকে বার করে আনা এই ধরনের চিলেটিং এজেন্টের পক্ষে সম্ভব হবে না। এবং শুধু তাই নয়, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও এনশিওর করতে হবে যে যাতে এই চিলেটিং এজেন্টটা এই মেটাল আয়নের সবকটা কোঅর্ডিনেশন সাইটকে ফিল আপ করে। তার কারণ আদারওয়াইজ ইট মে বি পসিবল যে ইভেন ইফ ইট কমপ্লেক্স উইথ দ্য মেটাল আয়ন, তারপরে এটা তার ভ্যাকেন্ট সাইট সেখানে শরীরের কোনো বায়োলজিক্যাল লিগ্যান্ড সেখানে কোঅর্ডিনেট করে রইল মেটাল আয়নটাকে এবং ফলত সেটা শরীর থেকে বের করে আনা সম্ভব হলো না। সেই কারণে কন্ডিশনাল স্টেবিলিটি কনস্ট্যান্ট, যেটা মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সের স্টেবিলিটি আন্ডার দ্য অ্যাকচুয়াল কন্ডিশন সেটাকে ডেপিক্ট করে, that should be for the metal and the chelating drug that must be greater than the completing bioligand involved. এর সঙ্গে সঙ্গে চিলেটিং যে এজেন্টটাকে সেটাকে নন টক্সিক হতে হবে, আদারওয়াইজ সেটা যদি আমাদের শরীরে প্রবেশ করে কোনো টক্সিসিটি বা সাইড এফেক্ট দেখায়, দ্যাট ইজ আনডিজায়ারেবল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট শুড বি স্টেবল অর আনচেঞ্জ ইন দ্য বায়োলজিক্যাল সিস্টেম। আদারওয়াইজ সেটা যদি বায়োলজিক্যাল সিচুয়েশনে বা কন্ডিশনে স্টেবল না হয় তাহলে সেটা সাকসেসফুলি মেটাল আয়নকে বার করে আনতে পারবে না। এর সঙ্গে সঙ্গে যখন আমরা কোনো একটা পার্টিকুলার মেটাল আয়নের জন্য কোনো একটা চিলেটিং এজেন্টকে সিলেক্ট করব তখন আমাদের তার বাইন্ডিং সাইটগুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে। তার কারণ যদি দেখতে পাওয়া যায় যে ক্যাডমিয়াম 2 বা মিথাইল মার্কারি ক্যাটায়ন, যেগুলো সফট লায়োফিলিক সফট মেটাল আয়ন, তারা যে জেনারেলি আমরা জানি যে ইজিলি সেলের ভেতরে পেনিট্রেট করতে পারে এবং সেই কারণে সেক্ষেত্রে যে চিলেটিং এজেন্টটা এই মেটালগুলোর সঙ্গে বাইন্ড করবে, they also should be sufficiently lyophilic so that they can penetrate the cellular membrane to reach the target toxic metal ion. আবার অন্যদিকে যদি একটা হার্ড টক্সিক মেটাল আয়নকে আমাদের রিমুভ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এমন ধরনের চিলেটিং ড্রাগকে চুজ করব যেখানে হার্ড ডোনার সাইট থাকবে, যাতে সেটা দিয়ে ওই ধরনের মেটাল আয়নকে ডিটক্সিফাই করা যায়। এর সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কোনো লিগ্যান্ড কে আমরা যদি ডিজাইন করতে পারি যেখানে সেটা অ্যাকচুয়ালি মিমিক করছে উইথ দ্য এন্ডোজিনিয়াস বাইন্ডিং সাইট, তার মানে শরীরের মধ্যে যেখানে মেটাল আয়নটা বাইন্ড করে আছে যদি তাকে লিগ্যান্ডটা মিমিক করতে পারে তাহলে সেক্ষেত্রে মেটাল আয়নটাকে বার করে আনাটা এই লিগ্যান্ডের পক্ষে ইজিয়ার হবে, বিকজ সেটা অ্যাকচুয়ালি যে বাইন্ডিং সাইট সেটার মতো বলে মেটাল এন্ডোজিনিয়াস বাইন্ডিং সাইটকে ছেড়ে এই যে চিলেটিং লাইগ্যান্ড তার সঙ্গে ইজিলি বাইন্ড করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে চিলেটিং লাইগ্যান্ডটাকে আমরা ইউজ করছি সেটা যেমন আমাদের শরীরের পক্ষে হার্মফুল হলে চলবে না, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা মেটাল আয়নকে বাইন্ড করার পর সেটা কিন্তু শরীরের ভেতরে যদি অ্যাকুমুলেটেড হতে থাকে তাহলেও দ্যাট ইজ আ আনডিজায়ার্ড প্রোডাক্ট, ফলত সেটার কোনো একটা সুটেবল
এক্সক্রিটারি মেকানিজম সেটাও কিন্তু থাকতে হবে, যাতে সেটা শরীর থেকে ইজিলি রিমুভ হয়ে যায়। ফলত যদি এমন একটা কমপ্লেক্স আমরা তৈরি করতে পারি যেটা মেটালের সঙ্গে কমপ্লেক্সেশনের পর ওভারঅল তার একটা রেসিডুয়াল চার্জ থেকে যাবে এবং সেটা ইজিলি ওয়াটারে সলিউবল হবে, তাহলে সেটা আমাদের থ্রু এক্সক্রিটারি অর্গ্যান অর ইউরিন সেটা আমাদের শরীর থেকে ইজিলি জলে ডিজলভ কন্ডিশনে বেরিয়ে যেতে পারবে। সো এটাও আমাদের একটা চিলেটিং ড্রাগ তৈরি করার সময় বা চিলেটিং এজেন্ট সিলেক্ট করার সময় খেয়াল রাখতে হবে, যাতে সেটা শরীর থেকে ইজিলি এক্সক্রিটেড হয়ে যায়। এখন এই ধরনের চিলেটিং এজেন্টকে আমরা যখন ড্রাগ হিসেবে ইউজ করি, তখন কোনো কোনো ক্ষেত্রে সেগুলোকে ওরালি কনজিউম করা যায়। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সেই লিগ্যান্ডটা আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মাধ্যমে ভালোভাবে অ্যাবসর্ব হয়। কিন্তু যদি অ্যাবসর্পশন স্লো হয়, তাহলে সেক্ষেত্রে সেই ড্রাগগুলোকে আমাদের ইনজেক্ট করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ফ্রি লিগ্যান্ড দে ক্যান অ্যাক্ট অ্যাজ এ ড্রাগ। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মেটাল চিলেট তারা বেশি এফেক্টিভলি অ্যাক্ট করছে দেন দ্য ফ্রি লিগ্যান্ড। এই ধরনের উদাহরণ আমরা আমাদের আলোচনার মাধ্যমে দেখতে পাবো। এছাড়া আরও দেখতে পাওয়া যায় যে আমরা যখন কোনো একটা চিলেটিং লিগ্যান্ডকে যখন আমরা প্রপার ডোজে ইউজ করি, তখন সেক্ষেত্রে সেটা আমাদের ব্লাড স্ট্রিম থেকে যে আনডিজায়ার্ড মেটাল আয়নগুলোকে সেগুলোকে জেনারেলি কনজিউম করে উইদাউট ডিক্রিজিং দ্য বডিজ এসেনশিয়াল মেটাল। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সিলেক্টিং এ চিলেটিং এজেন্ট। তার কারণ সেটা যদি আমাদের আনডিজায়ার্ড মেটালের সঙ্গে সঙ্গে ডিজায়ার্ড মেটাল সেগুলোকেও যদি লার্জ কোয়ান্টিটিতে আমাদের শরীর থেকে রিমুভ করতে শুরু করে, দেন দ্যাট উইল ক্রিয়েট ডিস্টারবেন্স ইন আওয়ার বডি। ফলত এই ধরনের চিলেটিং লিগ্যান্ডগুলোকে বা এজেন্টগুলোতে যখন অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ আয়োনাইজেবল ফাংশনাল গ্রুপ, যেমন হাইড্রক্সিল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা থায়াল গ্রুপ, সেগুলো যখন থাকে, তখন দেখতে পাওয়া যায় যে রেজাল্টিং মেটাল কমপ্লেক্সটার একটা ওভারঅল চার্জ সেখানে থাকে এবং ফলত দ্য মেটাল ড্রাগস আর হাইড্রোফিলিক ইন নেচার এবং তারা ইজিলি আমাদের ইউরিনের সঙ্গে সঙ্গে শরীর থেকে এক্সক্রিটেড হয়ে যায়। এই চিলেটিং লিগ্যান্ড অ্যাজ ড্রাগ এটা বলতে প্রথমেই আমাদের যে নামটা মাথায় আসে, দ্যাট ইজ ব্রিটিশ অ্যান্টিলিউইসাইড, হুইচ ইজ দ্য অ্যান্টিডোট অফ 2,3-dimercaptopropanol, which is 2,3-dimercaptopropanol, and it is the antidote of lewisite. That means the arsenic containing compound which was used as a poisonous gas during the World War II. আমরা জানি যে লিউইসাইড ক্যান বাইন্ড দ্য থায়াল গ্রুপ অফ ডিফারেন্ট এনজাইমস টু কজ দ্য টক্সিসিটি। তার কারণ যেহেতু এখানে আর্সেনিক একটা সেন্টার রয়েছে, ফলত ইট ইজ এ সফট মেটাল আয়ন এবং সেটা আমাদের শরীরের ডিফারেন্ট এনজাইমের থায়াল গ্রুপের সঙ্গে ইজিলি সফট কম্বিনেশনের থ্রু দিয়ে বাইন্ড করতে পারে। ফলত আমরা দেখতে পাই যে ব্রিটিশ অ্যান্টিলিউইসাইড সেটাও যেহেতু থায়াল গ্রুপ 2 থায়াল গ্রুপ, তার ফলে সেটা কিন্তু আর্সেনিকের সঙ্গে স্ট্রংলি বাইন্ড করে এবং আমাদের সিস্টেম থেকে রিমুভ করে আর্সেনিককে, যার ফলে এনজাইমের যে নর্মাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু আবার রিস্টোর্ড হয়। এখানে আমরা দেখতে পাই যে 2,3-dimercaptopropanol তার দুটো সালফার বাইন্ডিং সাইড দিয়ে আর্সেনিকের সঙ্গে অ্যাটাচড হয়ে বা আর্সেনিককে কোঅর্ডিনেট করে সেটা কিন্তু যে থায়াল গ্রুপের সঙ্গে আমাদের শরীরের ন্যাচারাল যে এনজাইম তার থায়াল গ্রুপের সঙ্গে বাইন্ড করার যে প্রবাবিলিটি সেটাকে নষ্ট করে দেয়। এই ব্রিটিশ অ্যান্টিলিউইসাইডকে ইন্ট্রামাস্কুলারলি অ্যাডমিনিস্টার করা হয় ফর দ্য ট্রিটমেন্ট অফ মেটাল পয়জনিং ডিউ টু মার্কারি, অ্যান্টিমনি, বিসমাথ, কপার অ্যান্ড গোল্ড, যেগুলো থায়াল গ্রুপের প্রোটিনের সঙ্গে বাইন্ড করতে পারে। যে মেটাল আয়নগুলোর কথা উল্লেখ করা হলো সেগুলো প্রত্যেকেই কিন্তু সফট মেটাল, মূলত আর্সেনিকের মতো এরাও থায়াল গ্রুপের সঙ্গে বাইন্ড করতে পারে এবং সেই জন্যে এদের প্রত্যেককেই ব্রিটিশ অ্যান্টিলিউইসাইড ইউজ করে আমরা শরীর থেকে রিমুভ করতে পারি। যদিও ব্রিটিশ অ্যান্টিলিউইসাইডকে আর্সেনিক পয়জনিংয়ের জন্যে
ইউজ করা হয়, কিন্তু এর কতগুলো লিমিটেশন আছে। প্রথমত, যেহেতু এটা একটা হাইড্রোফোবিক সাবস্টেন্স, হাইড্রোফিলিসিটি কম্পারেটিভলি কম, যদি একটা ওএইচ গ্রুপ রয়েছে, কিন্তু দেখতে পাওয়া যায় যে ইটস অ্যাকুয়াস সলিউশন ইজ আনস্টেবল উইথ রেসপেক্ট টু এরিয়াল অক্সিডেশন। ফলত এটাকে যখন আমাদের শরীরে অ্যাডমিনিস্টার করতে হয়, তখন এটাকে ভেজিটেবল অয়েলের মাধ্যমে আমাদের শরীরে ইনজেক্ট করতে হয় ইন্ট্রামাসকুলারলি, এবং ফলত দ্যাট শুড কজ সেভিয়ার পেন ইন দ্য ইনজেক্টিং সাইট। এছাড়াও যেহেতু এই ব্রিটিশ অ্যান্টিলুইসাইড সেটা ইটসেলফ তার একটা লিপিড সলিবিলিটি রয়েছে, এবং এটার সঙ্গে এটা যখন আর্সেনিকের সঙ্গে কম্পাউন্ড ফর্মেশন করছে, কমপ্লেক্স ফর্ম করছে, তারও যেহেতু লিপিড সলিবিলিটি রয়েছে, ফলত দেখতে পাওয়া যায় যে এই লিপিড সলিবিলিটির কারণে ইট মে এফেক্ট আওয়ার ব্রেন সেল অলসো। সেই কারণে ইট ইজ আমরা প্রেফার করি কোনো একটা অল্টারনেটিভ চিলেটিং এজেন্ট যেটার এই ধরনের সাইড এফেক্ট বা হ্যাজার্ডাস এফেক্ট নেই। So for this purpose, that means for the removal of arsenic, a better drug is unithal, which is nothing but sodium 2,3-dimercaptopropane 1 sulfonate. যেহেতু এখানে OH গ্রুপের বদলে একটা সালফোনিক অ্যাসিড গ্রুপ রয়েছে এবং এটাকে আমরা সোডিয়াম সল্ট হিসেবে ইউজ করি, তার ফলে এটা ওয়াটার সলেবল এবং এটা লেস টক্সিক। এর লিপিড সলিবিলিটি প্রায় নেই বললেই চলে, ফলত আমাদের ব্রেন সেল সেখানে অ্যাকুমুলেশনের কোনো চান্স থাকে না। এবং যেহেতু ইট ইজ ভেরি মাচ আয়নিক ইন নেচার, সো ইট ইজ সলেবল ইন ওয়াটার অ্যান্ড রেডিলি এক্সক্রিটেড থ্রু ইউরিন। ফলত এই ড্রাগটাকে আমরা ইউজ করতে পারি উইথ লেস একটা টক্সিক সাইড এফেক্ট। এর সঙ্গে সঙ্গে আমরা এর আগের দিনও পড়েছিলাম উইলসন ডিজিজের কথা, যেটা আমাদের শরীরে কপার অ্যাকুমুলেশনের ফলে দেখতে পাওয়া যায়। ইট ইজ কজ ডিউ টু অ্যাবনর্মালিটিস ইন দ্য মেটাবলিক সাইকেল অফ কপার। ফলত আমাদের শরীরে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, আমাদের শরীরে আমরা জানি যে একটা মেকানিজম রয়েছে যেখানে আমরা যতটা কপার ইনটেক করছি, যতটা প্রয়োজনীয় সেটা ছাড়া বাকি কপারটা আমাদের শরীর থেকে রিমুভ হতে থাকে অথবা বেরিয়ে যেতে থাকে থ্রু এক্সক্রিটরি অর্গান। কিন্তু ডিউ টু সার্টেন কন্ডিশন আমরা দেখতে পাই যে এই ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের শরীরে এক্সেস কপার জমা হতে থাকে এবং সেটাকে আমরা বলে থাকি উইলসন ডিজিজ। এখন এই উইলসন ডিজিজের ট্রিটমেন্টের জন্য যে চিলেটিং ড্রাগটা আমরা এফেক্টিভলি ইউজ করে থাকি, দ্যাট ইজ ডি-পেনিসিলামিন। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে পেনিসিলামিন ছাড়াও ব্রিটিশ অ্যান্টিলুইসাইড ট্রাইথাইল টেট্রামিন এবং গ্লাইসাইল হিস্টামাইড, সেগুলোও কিন্তু কপার রিমুভালের কাজে ইউজড হয়। এবং এই ধরনের চিলেটিং ড্রাগগুলো তারা জেনারেলি সলেবল কমপ্লেক্স ফর্ম করে উইথ কপার এবং র্যাপিড এক্সক্রিশন অফ এক্সেস কপার ফ্রম আওয়ার বডি নিতে সাহায্য করে। ডি-পেনিসিলামিন যদি জেনারেলি তার সালফার, নাইট্রোজেন এবং অক্সিজেন ডোনার সাইড দিয়ে কপারের সঙ্গে বাইন্ড করে, এবং এর সঙ্গে সঙ্গে পেনিসিলামিন দেখতে পাওয়া যায় যে এই ধরনের সফট এবং হার্ড দু ধরনের বাইন্ডিং সাইটে থাকার জন্য এটা কিন্তু মার্কারি টু, মিথাইল মার্কারি টু, কপার টু, গোল্ড 1 এবং lead 2 এই ধরনের ক্যাটায়নগুলো আমাদের শরীর থেকে রিমুভ করতেও একটু সাহায্য করে। এখন এই উইলসন ডিজিজের মতোই আরেকটা এই ধরনের অসুখ হচ্ছে কুলিজ অ্যানিমিয়া, যেটা অ্যাকচুয়ালি a lethal hereditary anemia in which the infants cannot make their own blood because of inherent genetic disorder. এখন ব্লাড যদি তৈরি না হয় তাহলে তার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। কিন্তু এই যখন এভরি ইউনিট অফ ট্রান্সফিউটেড ব্লাড কন্টেন্স সেভারাল 100 milligrams of iron, এবং যখন এই এতটা বেশি পরিমাণ আয়রনকে আমাদের বডি এফেক্টিভলি এক্সক্রিট করতে পারে না, তখন এই এক্সেস আয়রনগুলো ডিপোজিটেড হতে থাকে ইন আওয়ার হার্ট, লিভার অথবা এন্ডোক্রিন গ্ল্যান্ড, এবং it causes severe medical problems which ultimately leads to death. ফলত বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে
একমাত্র উপায় হচ্ছে যে আমাদের শরীরে যে এক্সেস আয়রন অ্যাকুমুলেট হচ্ছে, দ্যাট মিনস যে কুলিজ অ্যানিমিয়া এফেক্টেড তার শরীরে ব্লাড ট্রান্সফিউশনের জন্য যে এক্সেস আয়রন ডিপোজিটেড হচ্ছে, সেই আয়রনটাকে যদি কোনোভাবে রিমুভ করা যায়, দ্যাট মিনস কোনো একটা আয়রন চিলেটিং কমপ্লেক্স আমাদের ইউজ করতে হবে ফর দ্য রিমুভাল অফ এক্সেস আয়রন। এক্ষেত্রে ফেরিক্রোম ইজ দ্য মোস্ট এফেক্টিভ আয়রন চিলেটার ইন নেচার। কিন্তু যদি আমরা আর্টিফিশিয়াল বা জেনারেটেড চিলেটিং লাইগ্যান্ডের দিকে আমরা তাকাই, তাহলে সেখানে দেখব ডেসফেরাল অর ডেসফেরিঅক্সামিন ইজ এ ভেরি এফেক্টিভ ড্রাগ ফর রিমুভাল অফ লার্জ quantities of iron in the iron load overloaded patient. তাই জন্যে জেনারেল ডেসফেরাল ইউজ করা হয় ফর দ্য চিলেশন থেরাপি অফ আয়রন। এখানে যে হাইড্রক্সামিক অ্যাসিড গ্রুপগুলো প্রেজেন্ট থাকে তারা আয়রন 3 এর সঙ্গে এফেক্টিভলি কমপ্লেক্স ফর্ম করে এবং ওয়াটার সলিউবল কমপ্লেক্স ফর্ম করার ফলে সেটা ইজিলি আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে পারে। এর ফলে দেখতে পাওয়া যায় যে লাইফ এক্সপেক্টেন্সি and quality of life of patients treated with Cooley's anemia are greatly improved. এই ধরনের আয়রন অ্যাকুমুলেশনের প্রবলেম দেখা যায় আরও একটি রোগের ক্ষেত্রে, হুইচ ইজ থ্যালাসেমিয়া। সেখানেও আমরা দেখতে পাই যে থ্যালাসেমিয়া ইজ এ জেনেটিক ডিজিজ অ্যারাইজিং ফ্রম সার্টেন ডিসঅর্ডার ইন দ্য হিমোগ্লোবিন স্ট্রাকচার। এবং বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখতে পাই যে বিটা গ্লোবিন চেনের প্রোডাকশন সেটা ডিক্রিজ করে, which leads to precipitation of alpha globin chain in the red blood cell. ফলত নেট এফেক্ট হচ্ছে মেমব্রেন ড্যামেজ এবং প্রিম্যাচিওর ডিস্ট্রাকশন অফ দ্য সেল। তাই জন্য থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের নর্মাল ব্লাড ট্রান্সফিউজ করতে হয় এবং নর্মাল ব্লাড ট্রান্সফিউজ করার সঙ্গে সঙ্গে যেটা হয় যে ওই আয়রন অ্যাকুমুলেট থাকে আমাদের শরীরে এবং মেনি সাফার্স ডাই উইথ ইন দ্য ফার্স্ট ইয়ার্স অফ দেয়ার লাইফ। এবং যদি রেগুলারলি ট্রান্সফিউজ করা হয় থ্রু আউট দ্য চাইল্ডহুড, তাহলে তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু জেনারেলি 20 বছর বয়সের মধ্যেই দেখতে পাওয়া যায় তাদের মৃত্যু ঘটে বিকজ অফ দেয়ার আয়রন ওভারলোড রেজাল্টিং ফ্রম ব্লাড ট্রান্সফিউশন। ফলত এই ধরনের রোগের ক্ষেত্রেও ডেসফেরাল বা ডেসফেরিজক্সামিন বি সেগুলো কিন্তু ক্লিনিক্যালি ইউজফুল অ্যাজ এ ড্রাগ for the removal of excess iron present in their body. এর পাশাপাশি টেট্রাসাইক্লিন, which is also a chelating agent, is now widely used as medicine in broad spectrum antibiotic for the treatment of bronchitis, pneumonia, bile duct and urinary infection. এছাড়া দেখতে পাওয়া যায় যে এটা জেনারেলি যেভাবে কাজ করে সেটা হচ্ছে এটা জেনারেলি প্রোটিন বায়োসিনথেসিস ইন ব্যাকটেরিয়াল রাইবোজোম সেটাকে ইনহিবিট করে। আমরা জানি যে রাইবোজোমের মধ্যে ম্যাগনেসিয়াম আয়ন প্রেজেন্ট থাকে। প্রবাবলি টেট্রাসাইক্লিন এই ম্যাগনেসিয়ামের সঙ্গে বাইন্ড করে তার প্রপার বায়োসিনথেসিসে প্রোটিন বায়োসিনথেসিস ইন ব্যাকটেরিয়াল রাইবোজোম সেটাকে জেনারেলি বাধা দেয় বলে মনে করা হয়। এছাড়া এর যে অন্যান্য ডেরিভেটিভ, দ্যাট মিনস 7-chlorotetracycline which is known as oromycin or 5-hydroxy tetracycline or oxytetracycline, tetramycin, they are also strong chelating agents and used as drug for different for the treatment of different diseases. Isonicotinic acid hydrazide or isoniazide is also a very useful drug for the treatment of tuberculosis. Para-acetamidobenzaldehyde thiosemicarbazole or thiazine is also used for the treatment of isoniazide resistant tuberculosis and leprosy. দেখতে পাওয়া যায় যে এর অ্যান্টিটিউবারকুলার অ্যাক্টিভিটি সেটা কিন্তু কপারের প্রেজেন্সে ইনক্রিজ করে যায়। এবার ফ্রি চিলেটিং লাইগ্যান্ড থেকে আমরা চলে আসি মেটাল চিলেটসের কথায়, যেগুলো ড্রাগ হিসেবে ইউজ করা হয়। জেনারেলি এই ধরনের যে মেটাল চিলেট কমপ্লেক্সগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম ইউটিএ, তার মধ্যে প্রথমেই যে নামটা আমরা করতে পারি। আমরা জানি জেনারেলি পলি অ্যামিনো যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো, দ্যাট মিনস ইডিটিএ, সিডিটিএ আর ডিটিপিএ, সেগুলোকে ইন্ট্রামাস্কুলারলি
অ্যাডমিনিস্টার করা হয় আমাদের শরীরে অ্যাজ এ সলিউশন অফ দেয়ার ক্যালসিয়াম সল্ট। এখানে অবভিয়াসলি আমরা ফ্রি চিলেটিং লাইগ্যান্ডগুলো ইউজ করতে পারতাম, দ্যাট মিনস ইডিটিএ আমরা ইউজ করতে পারতাম। কিন্তু আমরা জানি যে ইডিটিএ বিং এ স্ট্রং চিলেটিং লাইগ্যান্ড দ্যাট ক্যান বাইন্ড ক্যালসিয়াম 2+ আয়ন, সেই কারণে যদি আমরা ইডিটিএ বা তার সলিবিলিটি বাড়ানোর জন্য যদি আমরা সোডিয়াম সল্ট অফ ইডিটিএ সেগুলোকে ইউজ করি, তাহলে সেটা আমাদের শরীর থেকে আননেসেসারি যে মেটাল আয়ন যেগুলো আমরা রিমুভ করতে চাইছি সেগুলো যেমন একদিকে রিমুভ করতে সাহায্য করে বা তাদের সঙ্গে বাইন্ড করে আমাদের শরীর থেকে রিমুভ করতে সাহায্য করে, ঠিক তেমনিভাবে ক্যালসিয়াম 2+ আয়নের সঙ্গে বাইন্ড করে এবং ফলত আমাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায় এবং দ্যাট ইনডিউস হাইপোক্যালসেমিক টেটানি থ্রু ক্যালসিয়াম ডিপ্লিশন। সেই জন্যে আমরা এই ধরনের ক্ষেত্রে সোডিয়াম সল্ট অফ ইডিটিএ বা সিডিটিএ বা ডিটিপিএ ইউজ না করে সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ ইউজ করি ইন্ট্রাভেনাসলি। জেনারেলি এই সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএকে ওয়াইডলি ইউজ করা হয় ফর দ্য ট্রিটমেন্ট অফ লেড পয়জনিং, যেখানে সোডিয়াম লেড ডিটিএ ফর্ম করে সেটা শরীর থেকে বেরিয়ে যায় থ্রু ইউরিন উইথ দ্য আনরিয়াক্টেড সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ। এখানে লেড এনজাইম লেড যেখানে এনজাইমের সঙ্গে অ্যাটাচ কন্ডিশনে আছে সেখান থেকে লেড চিলেটেড সোডিয়াম ডাইসোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএর সঙ্গে রিয়াকশন করে ক্যালসিয়াম এনজাইম এবং ডাইসোডিয়াম ইডিটিএ চিলেট ফর্মেশন করে। তো ফলত আমরা দেখতে পাই যে এখানে ক্যালসিয়াম সেটা কিন্তু আমাদের শরীর থেকে রিমুভ হওয়ার চান্সটা কমে যায় বলে ফলত সেটা আমাদের শরীরে ক্যালসিয়াম এর ডিপ্লিশন ঘটাতে পারে না, সেই জন্য এখানে আমরা সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ ইউজ করি। এই সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ এটা কোবাল্ট বা ক্যাডমিয়াম পয়জনিংয়ের যে এফেক্ট বা কোবাল্ট বা ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের যে অ্যাকুমুলেশন এর ফলে যে এফেক্ট দেখতে পাওয়া যায় সেটাকেও আমাদের হেল্প করতে বা রিডিউস করতে সাহায্য করে। এছাড়া আয়রন ইডিটিএ কমপ্লেক্স সেটা জেনারেলি অ্যান্টি অ্যানিমিক ড্রাগ হিসেবে ইউজ হয়, যেটা আমাদের শরীরে আয়রন রিলিজ করে আমাদের শরীরে অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। এছাড়া হাইড্রোজেন ক্যালসিয়াম ইডিটিএ সেটা জেনারেলি ইউজ করা হয় ফর দ্য রিমুভাল অফ স্টোন ফ্রম ইউরিনারি ট্র্যাক্ট, তার কারণে এই ধরনের স্টোনগুলো জেনারেলি ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট ঘটিত স্টোন জেনারেলি সেখানে আমরা ফর্ম করতে দেখতে পাই। আর্সেনিক, অ্যান্টিমনি এবং মার্কারি এবং তাদের কম্পাউন্ডগুলো যদিও আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু দেখতে পাওয়া যায় যে এদের কিছু কিছু কম্পাউন্ড ইউজড হয় অ্যাজ মেডিসিন। এই ধরনের আর্সেনিক, অ্যান্টিমনি বা মার্কিউরিয়াল ড্রাগগুলো জেনারেলি মার্ক্যাপ্টো বা থায়োল গ্রুপের সঙ্গে এনজাইমের যে থায়োল গ্রুপ রয়েছে তার সঙ্গে বাইন্ড করে এবং ফিনাইল আর্সেনিক অ্যাসিড সেটাকে আমরা জেনারেলি ইউজ করি ফর দ্য ট্রিটমেন্ট অফ ট্রাইপ্যানোসোমিয়াসিস বা নিউরোসিফিলিসের জন্য, এবং এই ড্রাগগুলো জেনারেলি আফটার অক্সিডেশন দ্য করসপন্ডিং আর্সেন অক্সাইড তারপরেই এগুলো জেনারেলি অ্যাক্ট করতে পারে। আর্সফেনামিন বা স্যালভারসান সেটা জেনারেলি আমরা দেখতে পাই ইট ইজ এ বেটার ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ সিফিলিস। এর সঙ্গে সঙ্গে যে অ্যান্টিমনি কম্পাউন্ডটা আমরা ড্রাগ হিসেবে ইউজ হতে দেখতে পাই দ্যাট ইজ টারমারিক মেটিক, which is used for the treatment of trypanosomiasis, cytosomiasis or leishmaniasis. এছাড়া মার্কিউরিয়াল ড্রাগ যেমন মার্কিউরি ক্লোরাইড অর ফিনাইল মার্কিউরিক নাইট্রেট সেটা জেনারেলি অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়, এবং অর্গ্যানিক মার্কিউরিয়াল যেমন ক্লোরমেরোডিন ইজ ইউজড ইন মেডিসিন অ্যাজ এ ডাইউরেটিক। এরপরে আমরা চলে আসি কিছু স্পেসিফিক গোল্ড ড্রাগের কথায় যারা ইউজড হয় ইন দ্য চিলেশন থেরাপি। সোডিয়াম অরোথায়োসালফেট এটাকে আমরা ইউজ করি ফর দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। পটাশিয়াম অরোসায়ানাইড এটাও টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট ইউজ করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ ভেরি ইউজফুল মেডিসিন ফর দ্য ট্রিটমেন্ট অফ সিফিলিস। পলিমারিক গোল্ড 1 thiomellate which is known as myocrysine is used for the
ইন্ট্রামাস্কুলার ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থারাইটিস। আমরা জানি যে আমাদের বয়সকালে অনেকেরই আর্থারাইটিসের সমস্যা হয় এবং এই গোল্ড ড্রাগটা ইজ ওরালি এফেক্টিভ ফর দ্য ইনফ্লামেশন ইন অ্যানিমালস। এছাড়া অন্য যে গোল্ড ড্রাগগুলো ইউজ করা হয় ফর দ্য ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থারাইটিস ইজ সলগ্যানাল, দ্যাট ইজ গোল্ড 1 থায়োগ্লুকোজ অ্যান্ড অরানোফিন। এখন এই রিউমাটয়েড আর্থারাইটিসটা অ্যাকচুয়ালি কি? দিস ইজ নাথিং বাট আ প্রোগ্রেসিভ ইনফ্লামেশন অফ জয়েন্ট অ্যান্ড টিস্যুস বাই আননোন অরিজিন। মনে করা হয় যে অল্টারেশন অফ কপার জিঙ্ক মেটাবলিজম ইজ রেসপন্সিবল ফর রিউমাটয়েড আর্থারাইটিস। কপার জিঙ্ক এই মেটাল আয়নগুলো জেনারেলি থায়োনিন প্রোটিনের যে থায়োল গ্রুপ তার সঙ্গে বাইন্ড করে কপার জিঙ্ক মেটালোথায়োনিন তৈরি করে এবং ফলত এই থায়োনিন প্রোটিনের যে স্বাভাবিক কাজ তাতে বাধা দেয়। এর ফলে যেটা দেখতে পাওয়া যায় যে এই কপার জিঙ্ক কন্টেনিং যে মেটাল এনজাইমগুলো তাদের কাজ বাধাপ্রাপ্ত হয়, তার কারণ কপার জিঙ্ক এই মেটাল আয়নগুলো তারা এই থায়োনিনের থায়োল গ্রুপগুলোর সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। ফলত এই যে দুটো মেটাল আয়ন তাদের যে অ্যাক্টিভিটি সেটা পার্টলি অথবা কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যায় এবং দ্যাট লিডস টু ডিলিটেরিয়াস ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট ইজ রিউমাটয়েড আর্থারাইটিস। এখন এই এক্সটেন্ট অফ ড্যামেজ কতটা হবে সেটা ডিপেন্ড করছে এই কপার জিঙ্ক মেটাল আয়নগুলো কতটা স্ট্রংলি বাইন্ড হচ্ছে উইথ দ্য মেটালোথায়োনিনস। এখন তাহলে এর একমাত্র রেমেডি হচ্ছে যদি কোনোভাবে কপার জিঙ্ক এই মেটাল আয়নগুলোকে এই থায়োল গ্রুপগুলোর থেকে সরিয়ে আনা যায় থায়োনিনের, তাহলে সেক্ষেত্রে কপার জিঙ্ক এই মেটাল আয়নগুলো কন্টেনিং মেটাল এনজাইমগুলো তাদের অ্যাক্টিভিটি রিস্টোর্ড হবে এবং সেটা কেবলমাত্র করা সম্ভব যদি এমন কোনো মেটাল আয়ন আমাদের শরীরে ইনজেক্ট করা যায় যার বাইন্ডিং কনস্ট্যান্ট উইথ দ্য থায়োল গ্রুপ ইজ হায়ার দ্যান দ্য কপার জিঙ্ক। এখানে দেখতে পাওয়া যায় যে কপার গোল্ড ড্রাগস কন্টেনিং গোল্ড 1 displace copper zinc from their metallothioneins and restore copper zinc metabolism. ফলত আমাদের এই যে রিউমাটয়েড আর্থারাইটিসের যে প্রকোপ সেটা রিডিউস করতে এই গোল্ড ড্রাগগুলো হেল্প করে। এরপরে আমরা চলে আসি যে প্ল্যাটিনাম কমপ্লেক্সগুলো ড্রাগ হিসেবে ইউজ করা হয় তাদের কথা। Most widely used complex in cancer chemotherapy is cis-PTNH3/Cl2 or cisplatin or cis-DTP. যদিও আমরা দেখতে পাই যে এছাড়া অন্যান্য আরও কমপ্লেক্স যেমন cis-PTNH3/X2 যেখানে X হচ্ছে ক্লোরাইড, ব্রোমাইড বা নাইট্রাইট, অথবা PTENX2 অথবা PT যেখানে X হচ্ছে ম্যালোনেটর, অক্সালেট, এই ধরনের কমপ্লেক্সগুলো সেগুলোও কিন্তু তাদের অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি শো করে। অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি জেনারেলি স্কোয়ার প্ল্যানার প্ল্যাটিনাম কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি কতগুলো স্পেসিফিক স্ট্রাকচারাল ফিচার তাদের ক্ষেত্রে থাকে। যেমন each of the 2 cis nitrogen ligands should bear at least 1 hydrogen atom, as for example normal, iso, alicyclic, heterocyclic, amines and chelating diamines, and the 2 other ligands should be easily removable, as for example chloride, bromide, oxyanions, carboxylate or dicarboxylate etc. এই ইজিলি রিমুভেবল লিগ্যান্ড থাকার প্রয়োজনীয়তাটা এরপরে আমরা যখন কিভাবে এই সিস ডিটিপি অ্যাক্ট করে বা বাইন্ড করে উইথ দ্য ডিএনএ সেটা যখন দেখব তখন আমরা সেক্ষেত্রে বুঝতে পারব। The strong trans-directing effect of the 2 cis amine ligand labilize the halide group at the trans position. As a result, the halide groups are readily replaced by other ligands, and the destruction of the tumor cells are due to blocking of DNA codons. ফলত আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু দুটো লাইগ্যান্ড which trans to the amine should be removed before the complexation with the DNA, তার ফলে এই লাইগ্যান্ড দুটো ইজিলি রিমুভেবল লাইগ্যান্ড হওয়া দরকার। যদি খুব স্ট্রং বাইন্ডিং লাইগ্যান্ড এখানে থাকে তাহলে সেক্ষেত্রে
এটা ডিএনএর সঙ্গে বাইন্ড করতে পারবে না এবং কমপ্লেক্সেশনে পার্টিসিপেট করতে পারবে না। সেই জন্যে ওই দুটো লাইগ্যান্ড ইজিলি রিমুভেবল হওয়াটা এসেনশিয়াল। দেখতে পাওয়া যায় যে সিসপ্ল্যাটিন ডিএনএর গুয়ানিন সাইটোসিন রিচ রিজিয়ানের সঙ্গে বাইন্ড করে। এর কারণ হচ্ছে যে সিসপ্ল্যাটিনের ক্ষেত্রে দুটো সিস ক্লোরিন অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্স that means which is 3.4 angstrom is comparable to the distance between the two adjacent bits guanine and cytosine of a DNA strand। সেই কারণে স্পেসিফিক্যালি এই অংশের সঙ্গে গিয়ে সিসপ্ল্যাটিন বাইন্ড করে এবং এই বাইন্ডিংয়ের ফলে ডিএনএর শেপটা ডিফারেন্ট হয়ে যায় কম্পেয়ার টু দ্য আনপ্ল্যাটিনেটেড ডিএনএ, and this sterically prevents the DNA polymerase enzyme for the replication of DNA। তার কারণ হচ্ছে যদি এই ধরনের কোনো একটা কমপ্লেক্স প্ল্যাটিনাম কমপ্লেক্স গিয়ে গুয়ানিন সাইটোসিন রিচ রিজিয়নের সঙ্গে বাইন্ড করে থাকে, সেখানে গিয়ে ডিএনএ পলিমারেজ এনজাইমের পক্ষে আর বাইন্ড করা সম্ভব হয় না এবং ফলত দ্য ডিএনএ রেপ্লিকেশন প্রসেস অ্যাব্রাপ্টলি স্টপস দেয়ার। ফলত the uncontrolled cell growth, which is the main reason behind the cancer cell, সেটা সেখানে বন্ধ হয়ে যায় এবং ফলত ক্যান্সার সেল আলটিমেটলি ডিস্ট্রয়েড হয়ে যায়। আমরা দেখতে পাই ইন দ্য ক্যান্সারাস সেল সিসপ্ল্যাটিন প্রথমে আগে হাইড্রোলিসিস রিয়াকশনে পার্টিসিপেট করে, দিয়ে ডাই অ্যাকুও কমপ্লেক্স তৈরি করে, যে ডাই অ্যাকুও কমপ্লেক্স অ্যাকচুয়ালি গুয়ানিন সাইটোসিন রিচ রিজিয়ান অফ দ্য ডিএনএ তার সঙ্গে বাইন্ড করে এবং এইভাবে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটাকে স্টপ করতে সাহায্য করে এই সিসপ্ল্যাটিন কমপ্লেক্সটা। তবে এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কমপ্লেক্স প্ল্যাটিনাম কমপ্লেক্স সিনথেসাইজ করা সম্ভব হয়েছে, যেগুলো ইভেন মোর এফেক্টিভ ড্রাগ অ্যাক্টস অ্যাজ মোর এফেক্টিভ ড্রাগ দেন সিসপ্ল্যাটিন ইটসেলফ। তাহলে আজকে আমরা যেটা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের যে চিলেটিং লাইগ্যান্ডগুলোকে সেগুলোকে আমরা কীভাবে মেটাল আয়ন ডিটক্সিফিকেশনের কাজে ইউজ করতে পারছি। তবে এই ধরনের চিলেটিং ড্রাগসের বেশ কিছু লিমিটেশনও রয়েছে। এই ধরনের চিলেটিং ড্রাগস often produce undesirable symptoms like diarrhea, skin rashes, vomiting tendency, irritation at the site of injection, etc. এছাড়া আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই এই ধরনের চিলেটিং লাইগ্যান্ডসগুলো মেটাল কমপ্লেক্সকে থ্রু ইউরিনারি এক্সক্রিশন আমাদের শরীর থেকে বের করে দেয়, কিন্তু ফলত যেহেতু ইট পাসেস থ্রু দ্য কিডনি, সো তার ফলে ইট প্লেস এ ভ্যারাইটি অফ বার্ডেন্স অন দ্য কিডনি এবং সেই জন্যে কিডনি ফাংশন গেটস ভেরি অফেন ইম্পেয়ার্ড। এর সঙ্গে সঙ্গে প্রলং চিলেশন থেরাপি মে লিড টু এ ডিপ্লিশন অফ এসেনশিয়াল ট্রেস আয়ন, যেহেতু সব সময় খুব সিলেক্টিভলি আমাদের যে আনডিজায়ার্ড মেটাল আয়ন শুধুমাত্র সেটাই বাইন্ড হয় না, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যেমন স্পেসিফিক্যালি জিঙ্ক বা ক্যালসিয়াম, সেগুলো আমাদের শরীর থেকে রিমুভ হয়ে যায় এবং ফলত ডিফারেন্ট বায়োকেমিক্যাল প্রসেসেস আর ইম্পেয়ার্ড। অনেক ক্ষেত্রে দ্য চিলেটিং ড্রাগস মে ইনডিউস undesirable translocation of metal complexes to enhance the toxicity। এই ধরনের প্রবলেম আমরা ব্রিটিশ অ্যান্টিলিউ সাইটে দেখতে পেয়েছি, যেখানে মিথাইল মার্কারি ডিটক্সিফিকেশন আমরা করে থাকি, তার কারণ সিন্স ইট ইজ সলেবল ইন দ্য লিপিড মেমব্রেন, ফলত এটা আমাদের ব্রেনে এফেক্ট করতে পারে। বা অনেক ক্ষেত্রে যখন আমরা সোডিয়াম ক্যালসিয়াম ডিটিএ ইউজ করি ফর অ্যাকিউট লেড পয়জনিং, সেক্ষেত্রে অনেক সময় কিছু কিছু সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়। সো যদিও এই ধরনের চিলেটিং সাবস্টেন্সগুলো ইটস নট ফ্রি ফ্রম দ্য সাইড এফেক্ট, বাট স্টিল ইট ইজ সামটাইমস ভেরি মাচ ইউজফুল ফর দ্য ট্রিটমেন্ট অফ দিস কাইন্ড অফ মেটাল পয়জনিং। সো হিয়ার আর দ্য রেফারেন্স যেটা আমি ইউজ করেছি ফর প্রিপেয়ারিং মাই লেকচার। ফার্স্ট ওয়ান ইজ এলিমেন্টস অফ বায়োঅর্গানিক কেমিস্ট্রি by G.N. Mukherjee and A. Dash, and the second one is Bioinorganic Chemistry by A.K. Dash. তোমরা এই বইগুলো দেখতে পারো এই জায়গাগুলো পড়ার জন্য। তাহলে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আজকের আলোচনায় আমরা দেখলাম
এই চিলেশন থেরাপি এবং বিভিন্ন মেটাল কমপ্লেক্স ড্রাগ হিসেবে ইউজ করে আমরা কী করে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করতে পারছি এবং তার সাইড এফেক্ট বা কোনো কোনো ক্ষেত্রে কীভাবে সেটা অ্যাক্ট করছে সেই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। সো আজকে আমরা এখানেই থামবো।